খালেদা জিয়ার সাবেক প্রেস সচিব মারুফ কামাল খান তার একটি লেখায় তার সাথে বিএনপি নেতা মরহুম তরিকুল ইসলাম, সাদেক হোসেন খোকা ও বাম নেতা হায়দার আকবর খান রণসহ বেশ কিছু রাজনৈতিক ঘটনা স্মৃতিচারণ করেছেন। সেই স্মৃতিচারণমূলক লেখাটি আজ থাকছে আমাদের এই আয়োজনে। রাজনৈতিক অঙ্গনের নানা ইতিহাস ও তথ্য জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন। মারুফ লিখেন, আগের বছর গেলেন তরিকুল ভাই, তার পরের বছরেই খোকা ভাই। কি আশ্চর্য মিল! তরিকুল ইসলাম ও সাদেক হোসেন খোকা ওই দুজনেই ঠিক একই তারিখে চিরবিদায় নিলেন এই দুনিয়া থেকে, 4 নভেম্বর। তারা দুজনেই প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সরকারে ছিলেন ক্যাবিনেট মন্ত্রী হিসেবে। খোকা ভাই মন্ত্রীর মর্যাদায় অখণ্ড ঢাকার মেয়রও ছিলেন, তবে বয়সে তার সমান ছিলেন না। দুজনে এক লেভেলের রাজনীতিবিদও ছিলেন না। তরিকুল ভাই ছিলেন অনেক সিনিয়র এবং খোকা ভাইয়ের নেতা। দুজনেই মৌলানা ভাসানীর অনুসারী ছিলেন, ছাত্র ইউনিয়ন ও ন্যাপ করতেন, মুক্তিযুদ্ধ করেছেন। উভয়ই খুব সাদাসিধে জীবনযাপন করতেন। আপাদমস্তক রাজনীতিবিদ ছিলেন দুজনেই। বিএনপি গঠনের সময় ভাসানী ন্যাপ এই নতুন দলে মার্জ হয়ে যায়। তরিকুল ভাই সেই গঠনকাল থেকেই বিএনপিতে যুক্ত হন। খোকা ভাই তখন মুক্তিযুদ্ধের সংসদ ও স্পোর্টিং ক্লাব নিয়ে ব্যস্ত ছিলেন। তিনি বিএনপিতে যোগ দেন আরেকটু পরে। কেন জানি না এই দুজনেই আমাকে দারুণ পছন্দ করতেন, মন খুলে কথা বলতেন, মাঝে মাঝেই ডেকে নানান বিষয়ে আলাপ করতেন। এরশাদ বিরোধী আন্দোলনের শুরুর দিক থেকেই আমাদের মধ্যে গড়ে উঠেছিল এক নিবিড় সম্পর্ক। 1991 সালে দুজনেই মন্ত্রী হন। শত ব্যস্ততার মধ্যেও মাঝে মাঝে তারা ডেকে নানান বিষয়ে কথা বলতেন। বিভিন্ন পার্টিতে এক বসার অনুষ্ঠানেও দাওয়াত দিতেন। বিএনপি সরকারের বিরুদ্ধে আওয়ামী লীগ জাতীয় পার্টি ও জামায়াতের মিলিত আন্দোলন ভয়ঙ্কর নৈরাজ্যের দিকে মোড় নিলে এই যোগাযোগ আরও বাড়ে। প্রতি সপ্তাহে অন্তত 2 থেকে 3 দিন সন্ধ্যায় মন্ত্রী তরিকুল ভাই তার মিন্টো রোডের সরকারি বাসায় ডেকে পাঠাতেন। 1996 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর প্রচারণার নানান কাজে তারা আমার পরামর্শ চাইতেন। আমি প্রধানমন্ত্রীর অফিসে যোগ দিলে মন্ত্রী হিসেবে তরিকুল ভাই যেদিনই পিএমওতে আসতেন, সিগারেট খাবার ছলে আমার রুমে এসে অন্তত ঘণ্টাখানেক আড্ডা দিয়ে যেতেন। মাঝে মাঝে বাসায় এবং সচিবালয়ের অফিসেও ডেকে পাঠাতেন আমার হাতে কাজ না থাকলে। খোকা ভাইও মাঝে মাঝে ছুটির দিনে তার বাসায় দুপুরের খাবার দাওয়াত দিতেন। দুজনেই রাজনৈতিক আলোচনা খুব পছন্দ করতেন। জরুরি অবস্থা জারি হলে খোকা ভাই এক দুপুরে তার বাসায় আমাকে খেতে ডাকলেন। গিয়ে দেখি সেখানে হায়দার আকবর খান রণভাইও আছেন। খোকা ভাই আমাদেরকে বললেন, আপনাদের সঙ্গে তো মান্নান ভাইয়ের সম্পর্ক ভালো, উনার ভাবভঙ্গি বিশেষ সুবিধার মনে হয় না, একটু কথা বলে দেখেন। এখন খারাপ সময়ে বাঁচার জন্য কিছু চালাকি করতে হলে করুক, কিন্তু উনি যেন বিট্রে না করেন ম্যাডামের সঙ্গে। আমি মান্নান ভাইয়ের সঙ্গে আমার সর্বশেষ আলাপ এবং ঝগড়া করে চলে আসার বিবরণ দিয়ে বললাম, উনি অলরেডি বিট্রে করে ফেলেছেন, উনাকে ফেরাবার আর কোনো পথ নেই। রণভাইও তাতে সায় দিয়ে বললেন, আমিও সেরকমই মনে করি। খোকা ভাই বললেন, আচ্ছা আমি তাহলে চেষ্টা করে দেখি, এত সহজে হাল ছাড়ব না। উনি সাবেক দুজন প্রতিমন্ত্রীর নাম ধরে বললেন, এই শয়তান দুটোই মান্নান ভাইয়ের পেছনে লেগে থেকে উনার মাথাটা খারাপ করে দিচ্ছে। ম্যাডামের সঙ্গে খোকা ভাই নিয়মিত যোগাযোগ রাখেন বলেই জানতাম, কিন্তু এর কিছুদিন পর ম্যাডামের বাসা থেকে একজন আমাকে ফোন করে বলল, কোনো একটা কাজের ব্যাপারে খোকা ভাইকে বেশ কবার ফোন দিলেও তিনি ধরেননি। শুনে আমি ফোন করলাম খোকা ভাইকে। তিনি খুব স্বাচ্ছন্দ্য বোধ করছেন না, বুঝতে পারলাম। নানা রকম গাইগুই করে বললেন, আইসেন এক সময় বাসায় গেলে খোকা ভাই তার চরম বিপন্নতার কথা বাসায় জানালেন। বললেন, ভীষণ চাপে আছি, সিটি কর্পোরেশনে আর্মি বসিয়েছে, পই করে খুঁজছে, কোথায় কোনো অনিয়ম করেছি, সম্পদের তল্লাশি চলছে, আমাকে 24 ঘন্টা মনিটরিংয়ের আওতায় রেখেছে, নানান রকম শর্ত দিচ্ছে। বিদেশ যেতে চাইলাম, তার পারমিশন দিচ্ছে না, নানান কায়দা করে এখন পর্যন্ত জেলের বাইরে আছি, কদিন থাকতে পারবো জানি না। বললাম, বাইরে গুজব, আপনি নাকি একজনকে 10 কোটি টাকা দিয়ে রফা করছেন যাতে গ্রেফতার না করে। ম্লান হাসলেন খোকা ভাই, জবাব দিলেন, যত কয় তত নয়। অনেক দিন এরপর আর খোকা ভাইয়ের সঙ্গে যোগাযোগ নাই। ম্যাডামের মা মারা যাবার পর তিনি কয়েক ঘন্টার প্যারোলে বাসায় এলেন। খোকা ভাই জানতে চাইলেন ফোনের মাধ্যমে কোনো রকম সাহায্য লাগবে কি না। আমি না বলে দিলাম।
লাশের জানাজা হলো গুলশান আজাদ মসজিদে। সেখান থেকে ফিরে কয়েকজন নারী নেত্রী ম্যাডামকে জানালেন খোকা ভাই এসেছিলেন জানাজায়। পার্টির ছেলেরা তাকে খুব অপমান ও গালিগালাজ করেছে, ধাক্কা টাক্কাও দিয়েছে। সবাইকে অবাক করে দিয়ে রাগত স্বরে ম্যাডাম বললেন, এটা ঠিক হয় নাই, ওদেরকে কে বলেছে এসব করতে? 1-11 জামানায় খোকা ভাই আরও এক সন্ধ্যায় লোক পাঠিয়ে আমাকে তার বাসায় নিলেন। বললেন, ভারী বিপদে পড়েছি, ওরা সিদ্ধান্ত নিয়েছে বিএনপির কেন্দ্রীয় অফিস দখল করবে। সাইফুর রহমান ও মেজর হাফিজকে নিয়ে গোয়েন্দা সংস্থা তখন বিএনপির পাল্টা কমিটি করেছে, অফিস তাদের দখলে দেবে। খোকা ভাই বললেন, আমাকে এই কুকর্ম সরাসরি থাকতে বলেছে। মহানগরীর সালামকেও আনিয়েছে, আমি চেষ্টা করছি এটা বন্ধ করতে, পারবো কি না জানি না। আমি বললাম, আপনি কোনো ক্রমেই এই অপকর্মের দোষর হবেন না, তাতে যা হবার হবে। এতটুকু ঝুঁকি নিলে আপনার যা বদনাম হয়েছে তা দূর হবে। আপনি অনেক বেশি শ্রদ্ধার আসন পাবেন। আমাকে একটা গোপন ফোন নম্বর দিয়ে খোকা ভাই বললেন, দেখি চেষ্টা করে, পরে জানাবো। রাত 2টোর দিকে ফোন এলো ওই নম্বর থেকে। একটা মাত্র বাক্য উচ্চারণ করে ফোন কেটে দিলেন খোকা ভাই। পারলাম না, হেরে গেলাম, সকালেই হবে। ম্যাডাম জেল থেকে বেরোবার পর খোকা ভাই আমাকে ফোন করে বললেন, একটু ম্যাডামের সঙ্গে দেখা করতে চাই। আমি বললাম, এত জলদি? কি করেছেন এতদিন, একটু ভেবে দেখেন তো। এর 3 থেকে 4 দিন পর ম্যাডামের বাসায় গিয়ে দেখি ড্রয়িং রুমে খোকা ভাই বসা। আমাকে দেখে একটু বিব্রত হলেন, বললেন, আপনি তো মানা করলেন। পরে বাসায় ফোন করে পিচ্চিকে বললাম, ম্যাডামকে বলো আমি খোকা দেখা করতে চাই। ম্যাডাম আজ আসতে বলে দিয়েছেন। এর মধ্যে ম্যাডাম ড্রয়িং রুমে এলেন। আমি বললাম, খোকা ভাই, আপনার মধ্যে কি একটু অপরাধবোধ কাজ করে না? ম্যাডাম আপনাকে ঢাকার নেতৃত্ব দিয়েছেন, আপনি মেয়র। ম্যাডাম গ্রেফতার হলেন, ঢাকা শহরে গাছের একটা পাতাও নড়ল না। খোকা ভাই করুণ চোখে তাকিয়ে বললেন, ম্যাডামের সামনে সত্যি কথাটা কই, ভয় পেয়ে গেছিলাম খুব, খালি নিজের জন্য না, এরা এত খারাপ, বউ বাচ্চা পর্যন্ত ধরে নিয়ে যেত। এখন ম্যাডাম মাফ করলে আছি, না করলে জীবনেও আর রাজনীতি করব না। ম্যাডাম খোকা ভাইয়ের পক্ষ নিয়ে আমাকে বুঝাতে লাগলেন, দেখেন, ওরা তো প্রেসিডেন্ট জিয়ার পর আমার উপর ভরসা করেই রাজনীতি করে আসছে। আমি নিজেই যেখানে বিপন্ন হয়েছি সেখানে আর ওদের সাহস থাকে? বিএনপি সরকারের শেষের দিকে তরিকুল ভাই পরিস্থিতি বিশ্লেষণ করে আমার কাছে কিছু মন্তব্য করেছিলেন। অচিরেই তার সব ভবিষ্যৎবাণী প্রফিটিক হয়ে ফলে যায়। তাদের দুজনকে নিয়ে আরও অনেক কথা আছে, সব কথা তো আর সবসময় বলা যায় না। গুলশানে বিএনপি চেয়ারপারসনের অফিসে আমার একদিন বুকে ব্যথা হলো, ঘামছি আর বুক চেপে বসে আছি। বিভিন্ন জনে বিভিন্ন পরামর্শ দিচ্ছেন। রাত 9:30টায় এলেন খোকা ভাই। এসে শুনেই হাত ধরে টেনে তুললেন। এখনো বসে আছেন? চলেন আমার সঙ্গে। গাড়িতে তুলে নিয়ে গেলেন সোজা ইউনাইটেড হাসপাতালে। ভর্তি, সিটি স্ক্যান ও ইটিটি সহ নানান টেস্ট এবং শেষ অবধি এনজিওগ্রাম পর্যন্ত করে তারপর ছাড়লো ওরা। 5 থেকে 6 দিন থাকতে হলো হাসপাতালে, তাও আবার ভিআইপি কেবিনে। এক রাতে খোকা ভাই এলেন ডাক্তার মুমিনুজ্জামানকে সঙ্গে নিয়ে। হাসি মুখে বললেন, সব ঠিক আছে, কোনো অসুবিধা নাই, ছুটি এখন, চলেন বাসায়। বিপন্ন মুখে জিজ্ঞেস করলাম, সব মিলিয়ে বিল কত হয়েছে? খোকা ভাই বললেন, বিল ক্লিয়ার, আপনাকে সেটা নিয়ে ভাবতে হবে না। আমার নিজের হলে চিকিৎসা করতে হতো না। একটা সার্জারির জন্য একবার সিঙ্গাপুর গিয়েছিলাম, আমি দেশেই করাতে চাইলাম। ম্যাডাম নিজে থেকে জোর করে কিছু টাকা আমাকে দিয়ে বললেন, না, সিঙ্গাপুরেই যান। বাধ্য হয়ে তেমন কাউকে না জানিয়ে যাওয়ার আয়োজন করলাম। যাবার দিন পথে ফোনে খোকা ভাইয়ের, কোথায় আপনি? বললাম, ভাই এয়ারপোর্টের দিকে যাচ্ছি, এখন বুক ওয়ার্মের সামনে। তিনি একটু দাঁড়াতে বললেন, কাছাকাছিই আছেন, 5 মিনিটেই এসে যাবেন। খোকা ভাই এসে একটা খামে 2000 সিঙ্গাপুরি ডলার ধরিয়ে দিলেন। বললেন, কিছু তো জানানো না, এটা রাখেন, বিদেশে চিকিৎসার জন্য গোনা পয়সা নিয়ে যাওয়া যায় না। যদি আরও লাগে হেজিটেট না করে ভাই হিসেবে অবশ্যই জানাবেন। সিঙ্গাপুরে যে সার্ভিস অ্যাপার্টমেন্টে উঠেছিলাম তার মালিক বাংলাদেশি, তার গণযোগাযোগ খুব ভালো। আমাদের দেশের অনেকেই সেখানে গিয়ে ওঠেন। উনি আমাকে বললেন যে তরিকুল ভাই ফোন করে আমাকে খোঁজ খবর দিয়েছেন। 2 দিন পরে ভদ্রলোক আমার হাতে $2000 তুলে দিয়ে জানালেন, তরিকুল ভাই এটা পাঠিয়েছেন, বলেছেন আমার যেন কোনো অর্থকষ্ট না হয়, যদি সমস্যা হয় আমার বিল আপনি দিয়েন না, ওটা তরিকুল ভাই নিজেই দিয়ে দেবেন। আমার এত টাকা লাগেইনি। সব সেরে দেশে ফেরার পরও প্রায় $3000 বেঁচে গিয়েছিল। আমি একদিন তরিকুল ভাইকে বললাম, আপনি কেন টাকা পাঠাতে গেলেন? উনি রেগে বললেন, তাতে তোমার কি? আহ, তার জন্য কি তোমার কাছে আমার কৈফিয়ত দিতে হবে?
তোমার অবস্থা আমি কিছু জানি না মনে করো? রাজনীতিবিদের আড়ালে ব্যক্তি মানুষটি কিন্তু হারিয়ে যায়। আমরা রাজনীতির ইতিহাস লিখি, ব্যক্তি মানুষটির ভেতরকার মানবিকতা ও ভালোবাসার দ্যুতিগুলো সেই ইতিহাসে ঠাঁই পায় না। আমি এ লেখায় তরিকুল ভাই ও খোকা ভাইয়ের রাজনৈতিক ভূমিকা নিয়ে তেমন কিছু লিখলাম না, কেবল তাদেরকে নিয়ে আমার জীবনের স্মৃতি থেকে অল্প কিছু কথাই লিখলাম। আমি ছাড়া আর তেমন কারো জানা নেই এসব গল্প। ভালোবাসা ও অশ্রুতে মাখা এসব স্মৃতি কি কখনো ভোলা যায়?